দেখেন, এখানে ন্যায় বিচারটা হলো মুখ্য। এখানে কে বেনিফিট পরবর্তীতে পাবে না পাবে সেটা কিন্তু বিষয় না। মৌলানা আবুল কালাম আজাদের উপরে ইনজাস্টিস হয়েছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু ট্রায়াল ছিল, এটা সকলে জানে। এখন বিপ্লব পরবর্তীতে যেই ট্রাইব্যুনালটা হয়েছে, পুনর্গঠিত হয়েছে, তারপরে বিচার বিভাগের যে বিষয়টা, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা বিষয়। এখানে শেখ হাসিনার ক্ষেত্রে ন্যায় বিচার করা হোক, সেটাও আমরা চাই। আমাদের মৌলানা আবুল কালাম আজাদের কেসের ক্ষেত্রে আমরা যেটা বলবো, ওনার উপরে অন্যায় করা হয়েছিল সে সময় মৃত্যুদণ্ড দিয়ে, সেটার আমরা ন্যায় বিচার চাই। এবং এই ন্যায় বিচার করার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের। শেখ হাসিনার ক্ষেত্রে কী হবে না হবে, কী ক্ষেত্রে ন্যায় বিচার হবে, এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট বিষয়। এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিবাদের আমলে এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছিল। সেই ট্রাইব্যুনালের জাজমেন্টের বিরুদ্ধে এই সুপ্রিম কোর্টের স্পেসিফিক যেই অবজারভেশনটা আছে, আমরা জানি যে ট্রাভেস্টি অফ জাস্টিস বলা হয়েছে, মিসক্যারেজ অফ জাস্টিস বলা হয়েছে, বিচার নামের প্রহসন করা হয়েছে। এরকম একটা প্রহসনের নজির ছিল মৌলানা আবুল কালাম আজাদের যে মৃত্যুদণ্ডটা দেওয়া হয়েছিল ইন অ্যাবসেন্সিয়া, সেটা এই বিপ্লবের পরবর্তীতে তিনি যখন দেশে ফিরে আসেন, নিয়ম অনুযায়ী তিনি সিআরপিসির 401 ধারা মতে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দেন, ওনার যে সাজাটা হয়েছে সেটার স্থগিতাদেশ চেয়ে। সেখানে আমাদের সেই অ্যাপ্লিকেশনটা, মৌলানা আবুল কালাম আজাদের সেই দরখাস্তটা মঞ্জুর করা হয় এই শর্তে যে 1 বছরের মধ্যে, গত বছর 22শে অক্টোবর এটা মঞ্জুর করা হয়, বলা হয় 1 বছরের মধ্যে আপনি আপিল করবেন। সেই আদেশের অনুযায়ী আমরা 1 বছরের মধ্যে সারেন্ডার করে অ্যাপিল করেছিলাম। কিন্তু কথা হলো যে অ্যাপিলটা যেহেতু শুনানি হচ্ছে না দীর্ঘদিন ধরে, এই 22শে অক্টোবর হোম মিনিস্ট্রির যেই স্থগিতাদেশটা ছিল সেটা এক্সপায়ার করে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেটা এক্সপায়ার করে গেলে তার পরবর্তীতে কি হবে, এটা একটা বড় প্রশ্ন। যেহেতু এখানে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, আমরা সেজন্য ব্যাপারটা যেহেতু এখন অ্যাপিলেট ডিভিশনে চলে এসেছে, অ্যাপিলেট ডিভিশনে একটা দরখাস্ত করেছিলাম এই 22শে অক্টোবর পর্যন্ত যে স্থগিতাদেশটা দেয়া আছে এটাকে যেন বাড়িয়ে দেওয়া হয়, এক্সটেন্ড করা হয়। আমাদের যেই দরখাস্তটা আছে এটার জবাবে অ্যাপিলেট ডিভিশন বললেন, আমরা এই 22শে অক্টোবরের আগেই আপনাদের অ্যাপিলটা শুনে ফেলি না কেন। তখন প্রসিকিউশন চিফ প্রসিকিউটর দাঁড়ালেন, বললেন যে এই ব্যাপারে আমাদের আপত্তি আছে, কেননা এটা একটা স্ট্রিক্ট ল, এখানে সুপ্রিম কোর্টের 104 অ্যাপ্লিকেবল হয় না, সুতরাং এখানে এটা বার্ড বাই ল, আমাদের এটার আপত্তি রয়েছে। দুই পক্ষকে শুনে তখন একটা আর্গুমেন্ট আসলো, বেঞ্চ থেকে বলা হলো যে যেহেতু এটা একটা মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট, এখানে তো অ্যাপিলটা অটোমেটিক্যালি এখানে অ্যাডমিটেড হবে। এবং আসলে বাংলাদেশের ইতিহাসে কোনো নজির নেই, বিশ্বের ইতিহাসেও সেরকম কোনো নজির নেই যে সমস্ত জায়গায় কমন ল অ্যাপ্লিকেবল, যে কোনো আসামিকে এভাবে না শুনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যার কারণে অ্যাপিলেট ডিভিশন যেটা বললেন যে সকল কিছুই 31 তারিখে শোনা হবে, 31 তারিখে আমাদের অ্যাপ্লিকেশনও শোনা হবে। যদি আমাদেরটা অ্যাডমিটেড হয়, প্রসিকিউশনের যে অ্যাপ্লিকেশন আছে এটা যদি রিজেক্ট করা হয়, তাহলে অ্যাপিলটাও সেদিন শুনানি হয়ে যেতে পারে।